আসসালামু আলাইকুম। গৃহিণীর স্বপ্নের চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে নতুন আরেকটি ব্লগ তৈরি করার উৎসাহ দেয়। ভিডিওটি অন করেছি সকাল 11টার দিকে। আজকে আমি আমার কিচেনের শেলফটি আমি ডিপ ক্লিন করব। অনেক দিন ধরে আমি ভাবতেছিলাম কিচেন শেলফটি ক্লিন করব, তো সময় সুযোগের কারণে কোনো রকম হয়ে ওঠে নাই। আজকে আমি ভেবে নিচ্ছি আজকে আমার সময় আছে হাতের কাছে, তো আমি আজকে একদম ক্লিন করে ফেলবো। সব জিনিসপত্রগুলি নামিয়ে নেব এখন। আমার কিচেন শেলফটি প্রায় 17 সালে নিয়েছিলাম। তো আমি সব সময় চেষ্টা করি আমার জিনিসগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আপনাদের ভাইয়ের কারণে আমার কিচেন শেলফের এই অবস্থা হয়েছে। আমি কখনো এরকম অবস্থায় আমি রাখি না কোনো জিনিস। আমি 2 দিন পর পর অসুস্থ হয়ে যাই অ্যালার্জি এবং শ্বাসকষ্টের কারণে। তো আপনাদের ভাই আমাকে কোনো কাজ করতে দেয় না যখন অসুস্থ হয়ে যায়। এখন যেহেতু আপনাদের ভাইয়া নেই, সেহেতু আমি আজকে একদম ডিপ ক্লিন করে ফেলবো। কিচেন শেলফটি একদম পার্টে পার্টে খুলে আমি আজকে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলবো। আমাকে সবাই বলে, আপু তোমার জিনিস এত বছর কেমনে টিকে? আমি সবাইকে বলি নিজের যত্নের উপরে ডিপেন্ড করে। আমি যেহেতু আমার জিনিসকে আমার গায়ের চাইতেও আমি সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করি। তো আমার কোরান রাখার কোনো স্থান নেই। আমি এই শেলফের উপরে আমার কোরান রাখি। এর নিচে আমার যত মশলার জার আছে সবগুলি এখানে রাখি। তৃতীয় থাকে আমার কাছের জিনিসপত্র রাখি। আমার পুরাতন নতুন জিনিস সব জিনিস আমি এখানে রাখি। এই শেলফের মধ্যে অনেক জিনিস রাখা যায়, দেখতে পাচ্ছেন। এখন আমি সব কিছু নামিয়ে নেব। আমার সেইরকম কোনো জিনিস নেই, যতটুকু আছে সব জিনিস আমি এখানের মধ্যে রাখি। আমার সংসারে আমি একটু একটু টাকা জমিয়ে জমিয়ে আমি জিনিসগুলি কিনে থাকি। যতটুকু সামর্থ্য আছে ততটুকুতে আমি জিনিস কেনার চেষ্টা করি। এখন আমি একটি বালতির ভিতরে আমার সব জিনিসপত্রগুলি রেখে দিচ্ছি। তো এখানে বালতির ভিতরে যতটুকু রাখতে পেরেছি ওখানে রেখে আর বাকি জিনিসগুলি আমি নিচে রেখে দেব। আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনাদেরও কি এমন হয়? আমি কোনো জিনিস নামাতে গেলে একটা না একটা অঘটন ঘটে বসবে। দেখতে পাচ্ছেন এই যে আমার একটি গ্লাস ভেঙে গিয়েছে। এই ঘরটাতে আসার পর থেকে আমার জিনিস একটা না একটা ভেঙে ভেঙে যাচ্ছে। আজকে 2টি গ্লাস ভেঙে গিয়েছে। একটা আমার ছোট সোনা নিচে ভেঙে ফেলেছে। এখন আমার হাত থেকে একটা পড়ে ভেঙে গিয়েছে। তো আমার সব জিনিসপত্রগুলি নামিয়ে এখন আমি আলমারিটা একদম ফাটে ফাটে করে নেব। তারপর ধুয়ে ক্লিন করে ফেলবো। প্রথমে আমি অনেক চেষ্টা করেছি আস্ত অবস্থায় আমি ক্লিন করার, যেহেতু ক্লিন হচ্ছিল না। এরপরে হচ্ছে আমি পাটে পাটে খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন একটি ব্রাশ দিয়ে আমি ভালোভাবে ক্লিন করে ফেলবো। তো এভাবেও পরিষ্কার হচ্ছিল না বলে আমি আবার ভেবে নিয়েছি আমি ভালোভাবে সাবান লাগিয়ে ক্লিন করে ফেলবো। তো এখন ক্লিনের কাজটা শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতগুলি ময়লা যাচ্ছে। ধুয়ে একদম ক্লিন করে আপনাদের সামনে আবার উপস্থিত করব। আজকে অনেক বেশি আমার কষ্ট হয়েছে। কি পরিমাণ যে কষ্ট হয়েছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এত পরিমাণ যে কষ্ট হয়েছে, আমার হাত একদম হাতের মতো নেই, কেটে গেছে অনেক আঙ্গুল। তবুও আমি কাজ থেমে রাখিনি, করে যাচ্ছি কন্টিনিউ। আমার মেয়েটা আমাকে দেখেই বলতেছে যে,
মা তুমি কাজ করতে করতে একদম হাঁপিয়ে গেছো, এবার একটু রেস্ট নাও। অনেক কষ্ট করেছো আজকে। এইভাবে কাজ করলে তো তুমি অসুস্থ হয়ে যাবা। তোমার এমনি তো অ্যালার্জি। তুমি এভাবে সাবানের কাজ করলে তোমার অনেক কষ্ট হয়ে যাবে, অ্যালার্জি ডিস্টার্ব করবে। যেহেতু তোমার টিউশনের সময় হয়ে গেছে, তুমি এবার কাজটা থেমে রাখো। আমার বাচ্চারা আমার কষ্ট একদম সহ্য করতে পারে না। ও এ কথা বলার পর আমার কষ্টটা আর কষ্ট থাকলো না। আমার খুবই ভালো লেগেছে, যেহেতু আমার বাচ্চারা আমার কষ্ট বোঝে। তো ওকে বলেছি যে আমার কাজ আমাকেই করে যেতে হবে, কে করবে আমার কাজ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় কাজ হয়ে গেছে। আহ, প্রায় 6টি থাক, 6টি থাক এখন ধুয়ে আমি ক্লিন করে পানি ঝরতে দিয়ে নামাজ কালাম আদায় করে খাবার খেয়ে টিউশনে চলে যাব। ওইখান থেকে এসে বাকি কাজগুলি আমি করে নেব। যত বড় কাজ হোক না কেন, একটু আদর, একটু যত্ন, একটু ভালোবাসা দিয়ে মনের মাধুরী মিশিয়ে একটু কাজ করে নিলে সেই কাজটি যতই বড় হোক না কেন একদম সহজ হয়ে যায়। আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমার নিজের কাজ নিজেই করি। হেল্পিং হ্যান্ড রাখার মতো তৌফিকও নাই, আর থাকলেও রাখবো না। যেহেতু আমার কাজ আমি নিজেই পছন্দ করি, আরও কারো কাজ আমার পছন্দ লাগে না। আমি আজকে এতটুকুর মধ্যে কাজটি রেখে টিউশনে চলে গিয়েছিলাম। ওইখান থেকে আসার পর আবারও কাজ শুরু করে দিয়েছি। আজকে কাজ করতে করতে হাত পা ব্যথা হয়ে গিয়েছিল, তবুও কাজ করে যাচ্ছি। কারণ এই কাজ আমি পরে করলে আবার আমার হাত আরও ব্যথা হয়ে যেতে পারে। তো সাথে সাথে আমি কাজটি শুরু করে দিয়েছি আবারও। এখন একটি জালি দিয়ে আমি সাবান দিয়ে ভালোভাবে ঘষে ঘষে একদম ক্লিন করে নেব। তারপরে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন আমি পানি ঝরতে দিয়েছিলাম। এবার আপনারা দেখেন কি সুন্দর চকচক করছে কিচেন রেকটি। অনেক সুন্দর হয়েছে, একদম নতুনের মতো হয়ে গিয়েছে। আমার কিচেন রেকটি একদম নতুন চকচক করেছে। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকে অনেক পরিশ্রম করে একদম পার্টে পার্ট খুলে নিয়েছি। আমার আজকে কেমন পরিশ্রম হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। সব জিনিসপত্রগুলি আমি ভালোভাবে সাবান দিয়ে ক্লিন করে এখানে আমার বেডের উপরে পানি ঝরার জন্য রেখে দিয়েছি। জিনিসপত্রগুলি সব শুকিয়ে গিয়েছে, আমি ফ্যান ছেড়ে রেখে দিয়েছিলাম শুকিয়ে যাওয়ার জন্য। এখন আমি কিচেন র্যাকটি সেটিং করে নেব। অনেক কষ্ট করে খুলেছি, এখন কষ্ট করে করে আবারও সেটিং করে নেব। সেটিং করতে অনেক অসুবিধা হয়েছিল, তবু আমি হাল ছেড়িনি, সেটিং করে নিয়েছি। যেহেতু আমার ঘরে কোনো পুরুষ মানুষ নেই, তাই আমাকে করে নিতে হয়েছে। অনেক কষ্ট করে আমি সেটিং করেছি, দেখতে পাচ্ছেন আপনারা। পুরুষ মানুষ না থাকলে তাতে কি হয়েছে, আমি মেয়ে হলে কি আমি কাজ করতে পারি না পুরুষের মতো? ইনশাল্লাহ একটু কষ্ট করলেই পুরুষের মতো কাজ করা যায়। আল্লাহ না হয় পুরুষদেরকে একটু শক্তি বেশি দিয়েছে, মেয়েদেরকে একটু কম দিয়েছে। তাতে যতটুক দিয়েছে ততটুকুর মধ্যে আমরা কাজ করে নিতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের অনেক শক্তি দান করেছে। আমি আজকে এই কিচেন র্যাকটি সেটিং করতে অনেক কষ্ট হয়েছিল। কোনো রকম সেটিং করতে পারছিলাম না, ভেবেছিলাম হয়তো নষ্ট হয়ে গেছে। তারপরে আমি একটি লেস দিয়ে আমি আবারও চেষ্টা করে দেখেছি, একদম সেটিং করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন আমি একে একে কোরআনগুলি রেখে দেব। কোরআনের যোদ্ধানগুলি ধুয়ে ক্লিন করে আমি শুকাতে দিয়েছি। তো কোরআনের পাশে একটি ব্লেন্ডার রেখে দিয়েছি, যেহেতু প্রতিদিনই ব্লেন্ডারটা লাগে, তার কারণে আমি ওখানে উপরে রেখে দিয়েছি। কিচেন র্যাকের প্রত্যেকটা তাকের মধ্যে আমি একটি করে লেপসিন বিছিয়ে দিয়েছি। এরপরে আমি জিনিসপত্রগুলি সেটিং করে নেব। এইগুলি হচ্ছে সব মগ, আমি একদম বক্স থেকে খুলিনি। তো এখন আমি প্রত্যেকটা থাকের মধ্যে আমার জিনিসগুলি সেটিং করে নেব। তো দ্বিতীয় তাকের মধ্যে আমার যত মশলার জার আছে সব জারগুলি আমি রেখে দিয়েছি। তৃতীয় তাকে আমি ফ্রিড বাটিগুলি রেখে দিয়েছি।
এরপরে থাকে হচ্ছে যে আমার প্লাস্টিকের জিনিস সহ যত জগ মগ আছে সবগুলি রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার সব জিনিসগুলি রাখা শেষ। এখন এর পাশে একটি আলমারি, এটা হচ্ছে যে আমাদের কাপড়ের আলমারি। এর উপরে সব ইলেকট্রিকের জিনিসগুলি, আর একটা হচ্ছে যে আমার লাকিস। আজকে কাজ করতে করতে সব এনার্জি শেষ হয়ে গিয়েছিল। শুধু কাজ করলে কি হবে, একটু খাবার দাবারও করতে হবে। আজকে কাজ করতে করতে অনেকটাই ক্ষুধা লেগেছে। তো আজকে কি নাস্তা বানাবো, মাথার মধ্যে সবসময় একটা প্যারা থাকে, সকাল সন্ধ্যা কি নাস্তা বানাবো। তো মেয়ের থেকে জিজ্ঞেস করলাম আজকে তুমি কি খাবা, তো ও বলেছে আমাকে ডিম পরোটা বানানোর জন্য। তো আমি ঝটপট ডিম পরোটা বানিয়ে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে 2টি ডিম ফাটিয়ে নেব। আমার হাতের ডিম পরোটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আমি এখানে 2টি ডিম ইউজ করেছি, 2টি দিয়ে 2টি ডিম পরোটা বানিয়ে নেব। আপনারা চাইলে 2টি ডিম দিয়ে 3টি ডিম পরোটা বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি একটি ডিম ইউজ করতে চেয়েছিলাম, পরে আবার আরেকটি ডিম ইউজ করেছি। তো এখন ভালোভাবে গুলিয়ে আমি ডিম পরোটার বাসটি দিয়ে দেব। আমি সব সময় চেষ্টা করি ঘরের মধ্যে ফ্রেশ তেল দিয়ে খাবার তৈরি করার। দোকানের খাবারের চাইতে ঘরের খাবার অনেক ভালো। দোকানের মধ্যে পোড়া তেল দিয়ে নাস্তা বানিয়ে থাকে। তো এগুলি স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। বাহিরের নাস্তা খাই না তা না, বাহিরের নাস্তা খেয়ে থাকি অনেক সময়। যখন সময় থাকে তখন ঘরের মধ্যে বানানোর চেষ্টা করি। যখন সময় থাকে না তখন বাহির থেকে নাস্তা নিয়ে আসি। বাহিরের তেলের নাস্তাগুলি একদম কম খেয়ে থাকি। আর অন্য নাস্তাগুলি খেয়ে থাকি বেশিরভাগই। তো আসলে আমরা প্রত্যেক মায়েরা চেষ্টা করি বাচ্চাদেরকে একটু ফ্রেশ খাবার দেওয়ার জন্য। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে একটি ডিম পরোটা বানিয়ে নিয়েছি। এখন এটি ভেজে নেওয়ার পালা। তো এখন আমি ডিম পরোটাটি তেলের মধ্যে দিয়ে দেব। তো একটু সময় ধরে ভাজতে হয় ডিম পরোটা, না হয় ভিতরে কাঁচা থেকে যাবে। ডিম পরোটাকে অনেকে মোগলাই পরোটা বলে থাকে। বিভিন্ন অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন নাম রয়েছে। এটি বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করে। এটি বাচ্চাদের টিফিনে দিলে তারা অনায়াসে খেয়ে ফেলবে। হোটেলের মধ্যে একটি ডিম পরোটা অনেক দাম নিয়ে থাকে। তাই ঘরে বসে আপনারাও এইভাবে ডিম পরোটা বানিয়ে নিতে পারেন। এখন আমি ডিম পরোটাগুলি ভেজে নেব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হয়। এখন আমি চুলার আঁচটি একদম মিডিয়াম করে দিয়েছি। ছোট আঁচ দিয়ে ভাজলে তো পরোটাগুলি একদম ক্রিস্পি হবে। বড় আঁচ দিয়ে ভাজলে কি হয়, উপরে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমি দুইটা একসাথে দেওয়ার কারণে একটু অসুবিধা হয়ে গেছে ভাজতে। এই তো আমার পরোটাটি এক পাশে হয়ে গেছে। এখন আমি অন্য পাশে উল্টিয়ে দেব। 2টা চামচ দিয়ে আমি ভালোভাবে ধরে ভালোভাবে উল্টিয়ে দেব। যেহেতু তেলের জিনিস, তেল ছিটে এসে আবার গায়ে লাগতে পারে। আমি সাবধানে দুটোটা এখন উল্টে দিয়েছি। আমার আজকের পরোটাটি আজকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সব সময় এইভাবে ডিম পরোটা বানাতে পছন্দ করি। আমার বাচ্চারা একদম পছন্দ করে আমার হাতের ডিম পরোটা। এখন আমি আস্তে আস্তে চুলার থেকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে ডিম পরোটাটি। হোটেলের খাবার সাথে ঘরের খাবার অনেক সুস্বাদু হয়। তো অফ ক্যামেরায় আমি 2টি চাও বানিয়ে নিয়েছিলাম। আমরা মা মেয়ে দুইজনে বসে আজকে চা খাবো আর ডিম পরোটা খাবো মজা করে। ডিম পরোটা বানাতে তেমন কষ্ট হয় না, একদম ঝামেলা ছাড়া। তো আমি এখন ডিম পরোটাটি পিস করে নেব।
তো আমার ডিম পরোটাটি আমি একদম সুন্দর করে পিস করে নিয়েছি। এখন আমরা মা মেয়ে সুন্দর করে খেয়ে নেব। অনেক অনেক সুস্বাদু হয়েছে। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।